এতগুলো বছর, মানে এতগুলো দশক পার করে এলেন, মানে আপনার জার্নিটা যদি একটু বলেন, কিভাবে শুরু করেছেন, এতদিন পেরিয়ে এসেছেন। ফটোগ্রাফিটা আসলে আমার টানতো বেসিক্যালি, আমি খুব রাস্তাঘাটে থাকতে ভালোবাসি। দ্যাট মিনস আই এম অ্যান আউটডোর পারসন। এবার খুব ছোটোবেলায় দেখতাম যে যারা ফটোগ্রাফার, আমার বাড়িতে কিন্তু কেউ ফটোগ্রাফি করেনি কোনো দিন, বাড়িতে কোনো ক্যামেরাও ছিল না। আমার এক দাদার একটি ক্যামেরা ছিল। সে খুব একটা রাস্তাঘাটে ঘুরে ছড়ি বই করার মতো লোক তা নয়, সে একটা খুব বড় ব্যবসা করতো। এবং তার শখ ছিল বেসিক্যালি ওই কারিগরি দিকটা নিয়ে, মানে দামি ক্যামেরা, পোলারয়েড ক্যামেরা। সেই সময় আমি বলছি আর্লি 80s, তার কাছে আমি পোলারয়েড ক্যামেরা দেখেছি। মানে এবং ওই পুরো জার্নিটা ছিল অদ্ভুত। মানে তার জার্নি অবশ্য বেশি দূর এগোয়নি সে, তার যতক্ষণ ওই কি বলবো, ওই গ্যাজেটটার প্রতি প্যাশন ছিল ততদিন পর্যন্ত সে দেখতাম ছবি তুলতো। তারপর বছর 3 পরে সেই ছবি তোলা বন্ধ হয়ে যায়। কিন্তু ক্যামেরা জিনিসটা প্রতি আমার ওই ওর কাছে দেখেই প্রথম আকর্ষণ। এবং তারপর দেখতাম রাস্তাঘাটে অনেকে ছবি তুলছেন। এই রাস্তাঘাটে ছবি তুলছেন, অদ্ভুত ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে মিশছেন তারা। এটা দেখে দেখে আস্তে আস্তে আমার এর প্রতি আকর্ষণটা বাড়ে। এবং তারপরে আমি প্রথম ছবি দেখা শুরু করি। দেখতে দেখতে তখনও আমি কলেজে পড়ি, ফিজিক্সের ছাত্র ছিলাম। তা বাড়িতে ক্যামেরা নেই, ক্যামেরা কেনার সামর্থ্যও নেই প্র্যাকটিক্যালি। তা এই করতে করতে হঠাৎ একবার আমি রঘুবীর সিংয়ের কিছু ছবি দেখি। ইনফ্যাক্ট ওই বইটা একদম আমার বুকশেলফের সোজা করে দাঁড় করানো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তার আগেও আমি ফার্স্ট ওর যে ছবিটা থেকে আকর্ষিত হই সেটা হচ্ছে একটা বৃষ্টির ছবি। তোমরা ইউজ করেছো তোমাদের সাইটে শান্তশীলের লেখার সাথে। ওটা এমন একটা ছবি যেটা প্রথম আমায় জাস্ট মানে আই ওয়াজ সিম্পলি সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্যাট সিঙ্গল ফটোগ্রাফ। এবং ওই ছবিটা দেখার পর ওই ছবির মধ্যে এমন একটা লিরিসিজম আছে, একটা গীতিময়তা, যে মনে হয়েছে যে গোটা দেশটা বলো, মানুষ বলো, সভ্যতা বলো, প্রকৃতি বলো, এই সমস্ত কিছু যেন ওই ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি, এভরিথিং। এবং ওই ছবিটা দেখার পর তারপর আমি রঘুবীর সিংকে বিভিন্নভাবে দেখি, তার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ছবি দেখি। একটা লোক কলকাতা থেকে পাঞ্জাবের একেবারে পাকিস্তান বর্ডার অবধি তিনি একটা অ্যাম্বাসাডার নিয়ে চলে যাচ্ছেন জিটি রোডের ছবি তুলতে তুলতে। প্র্যাকটিক্যালি ওই বইটা তখন তো কেনার সামর্থ্য ছিল না। আমি ফার্স্ট ব্রিটিশ কাউন্সিলে সম্ভবত গেছিলাম ওই বইটা খুঁজে দেখতে। এবং দেখার পর দেখলাম, যখন শেষ করলাম আমি দেখলাম এই বইটা শুরু করার আগে আমি যে মানুষটি ছিলাম, শেষ করার পর I have turned into an altogether different person. মনে হলো গোটা দেশটা একটা ঝলক রঘুবীর সিংয়ের ওই রকম লিরিক্যাল ইমেজ, ক্যামেরা, কখনো স্টার, কখনো বোল্ড, কখনো প্রচণ্ড কবিতার মতো। হ্যাঁ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন আমার একটা বিরাট জার্নি হলো। আমি গোটা ঘন্টা দুয়েকের মধ্যে আমি গোটা দেশটাকে দেখতে পেলাম চোখের সামনে। এবং সেইখান থেকে আমার মনে হলো যে না, ফটোগ্রাফি ইজ দ্য অনলি থিং বোধহয় যেটা আমার করতে ভালো লাগবে। তো এইটা আমার ইন্সপিরেশন। তারপর তখন তো ফটোগ্রাফি শেখার স্কুল টুল ছিল না। তারপর খুব কম বয়সে আমি জাস্ট পার্ট 2 কমপ্লিট করলাম। আমি মাস্টার্সে ঢুকবো, এমএসসি করব, ঠিক এই সময় আমি একটি চাকরির পরীক্ষা দিই খুব হাফ হার্টেডলি, এবং সেই চাকরি পেয়ে যাই, গভর্নমেন্ট সার্ভিস। তা আমার কি মনে হলো যে একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভালো, কারণ আমায় যদি ফটোগ্রাফি করতেই হয় একটু টাকা পয়সা দরকার। বাড়ির উপর ডিপেন্ড করে তো আর ভবঘুরে ফটোগ্রাফার হওয়া যায় না। আর তখন সত্যি কথা বলতে কি, ফটোগ্রাফিতে থেকে আর্ন করা একটা অসম্ভব ব্যাপার ছিল। পার্টিকুলারলি আমি যে ধরনের ফটোগ্রাফি করব ভেবেছিলাম তাতে চলে না। সিম্পলি আমি জানতামই না যে ম্যাগাজিনে
কিভাবে ছবি ছাপাতে হয়, হ্যাঁ, বা কিভাবে পোর্টফোলিও, এসব তখন প্রি ইন্টারনেট যুগ, এসবের কোনো ধারণাই ছিল না। তো যাই হোক, আমি চাকরিটা নিয়ে আমার পোস্টিং হয় বহরমপুরে, কিন্তু যেটা হলো কয়েক মাস পরে মোটামুটি একটু টাকা জমিয়ে আমি 1800 টাকা দিয়ে একটা জিনিথের ক্যামেরা কিনিয়ে সেলার প্রথম, এটা রাশিয়ান ক্যামেরা, এবং সেই ক্যামেরাটা নিয়ে এবার বহরমপুরে থাকতাম। তো ওই প্রতি উইকেন্ডে আমি সাইকেল নিয়ে, আমি আর আমার কোনো একজন বা দুজন বন্ধু, আমরা ঘুরে বেড়াতাম ওই ক্যামেরাটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। আমার কলিগদের গ্রামের বাড়ি, কখনো আজিমগঞ্জের গঙ্গার ঘাট, হ্যাঁ, কখনো বড়নগর গ্রামে পোড়া ওই তোমার টেরাকোটার পুরনো পরিত্যক্ত মন্দির, হ্যাঁ, ওই মুর্শিদাবাদ জেলাটা একটা খনি, মানে যে কোনো ফটোগ্রাফারের স্বর্গ। হ্যাঁ, বহুদিন এমন হয়েছে সাইকেল নিয়ে গিয়ে কলিগের বাড়ি রেখে দিয়েছি এতে মুর্শিদাবাদে, দিয়ে সারাদিন ধরে আমরা পায়ে হেঁটে হেঁটে সব পুরনো ভাঙা পরিত্যক্ত মসজিদ দেখেছি, নবাবী আমলের ছবি তুলেছি, আবার ফিরে এসেছি। তো এইভাবে আস্তে আস্তে জার্নিটা শুরু হয়। তারপরে ন্যাচারালি তখন মনে হলো যে ফটোগ্রাফি তো আফটারঅল একটা যন্ত্র নির্ভর ব্যাপার, এবং এটা একটু শিখতে হবে। মানে তা বছর দুয়েক পরে আমি যখন কলকাতায় ট্রান্সফার হয়ে আসি, তখন ছায়াপথ ক্লাবে একটা এক্সিবিশন দেখি, একাডেমি অফ ফাইন আর্টসে। ওদের মেম্বার এবং স্টুডেন্টরা এক্সিবিশন করেছেন, আমার খুব ভালো লাগে, কারণ তখন প্র্যাকটিক্যালি আমি কিছুই জানি না, ছবি তুলছি নিজের মতো, কিছু ভালো ছবি দেখছি। ওই এক্সিবিশনটা দেখার পর মনে হলো, তখন আমার 22 বছর বয়সে, 21 বছরে আমি চাকরিতে ঢুকেছি, তখন 23-23.5 মতো। দিয়ে আমি তখন ওদের বেসিক একটা কোর্স হতো 1 বছরে, তারপর 2 বছর ডিপ্লোমা হতো। তা আমি ঢুকে পড়লাম, কারণ আমার মনে হলো এই ব্যাপারগুলো একটু জানা দরকার। তা আমি ডিপ্লোমা কমপ্লিট করি অ্যারাউন্ড 96-97 এরকম। তখন 3 বছরের কোর্সটা করার পর তখন আমার আস্তে আস্তে কনফিডেন্স বাড়ছে। কিন্তু বেসিক্যালি ওখানে দেখতাম যেটা হয় আর কি, প্রথম 2-3 বছর আমিও করেছি, সেটা হচ্ছে সালন ওরিয়েন্টেড ফটোগ্রাফি। মানে সেখানে সব কিছুই খুব সুন্দর, সব কিছুই কিছুটা যেন বাস্তব বর্জিত, কিন্তু একটা জিনিস, টেকনিক্যাল ব্যাপারে আমায় কিন্তু অনেকটা পারফেক্ট করেছে ওই ছবিগুলো। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কী হবে, চট করে দেখে স্মুথ ব্যাকগ্রাউন্ডে যাওয়া, হ্যাঁ, এইগুলো কখনো কখনো আমার মনে হয় পরবর্তী জীবনে আমার ভীষণ কাজে লেগেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি অ্যাঙ্গেল কীভাবে, আলোটাকে কীভাবে ধরবো, এই বেসিক জিনিসগুলো কিন্তু আমার ওই 3 বছরের কোর্সে আমি শিখেছি। যেটা আমি পরে, এটা সবারই হয়, যে পরে আমায় ডেভেলপ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি কী ছবি তুলবো এবং কিসের ছবি তুলবো, কেন ছবি তুলবো। এবার ওই বললাম, তারপরে একের পর এক দেখেছি, রঘুবীর সিং দেখেই গেছি আমি। ইনফ্যাক্ট আমার কাছে উনি জাস্ট নেক্সট টু গড। ফটোগ্রাফিতে আমায় নিয়ে আসা টেনে এবং এতদিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া, এটা রঘুবীর সিং না হলে হতো না। তারপর রঘু রায়কে দেখলাম, হ্যাঁ, আর একজন বিরাট ফিগার। তারপর আস্তে আস্তে ইন্টারনেট আসার পর প্রথম যিনি আমাকে একদম টলিয়ে দিয়ে গেলেন, দ্যাট ইজ আমাদের জোসেফ কুদেলকা। কুদেলকা দেখার পর আমি দেখলাম যে এটা একটা আলাদা পৃথিবী। এবং এতদিন পর্যন্ত আমি মোটামুটি আমার দেশটাকে বা দেখতাম, কিন্তু তারপর দেশটাকে ছাড়িয়ে আস্তে আস্তে আমি মানুষ দেখলাম। অর্থাৎ ধরো এতদিন দেখতাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, পুরনো নবাবী আমল, এমনি সাধারণ মানুষ, ট্রাক ড্রাইভার্স, ধাবা, হ্যাঁ, যারা রাস্তার কাজ করছেন, সেই ওই শ্রমিক শ্রেণী, এরকম একটা ধারণা ছিল। তারপর যখন আমার চোখের সামনে বিদেশের পৃথিবীটা খুলে গেল, গোটা পৃথিবীটা খুলে গেল কুদেলকা দেখে ফার্স্ট, তখন আমি দেখলাম যে এই পৃথিবীতে অ্যাকচুয়ালি গোটা পৃথিবীটা আসলে একটাই পৃথিবী, মানে ভারতবর্ষ বলে আলাদা কিছু নেই। এবং সেখানে একটাই প্রাণী বাস করে, দ্যাট ইজ মানুষ। এবং মানুষ নিয়েই গোটা পৃথিবীটা তৈরি। এবং কুদেলকার যখন 56-এর আমি চেকোস্লোভাকিয়ায় প্রোটেস্টের ছবি দেখি, তখন আমি অদ্ভুত দেখলাম, আরে এই মানুষগুলোর যে রিয়াকশন আমি দেখছি, আর এমার্জেন্সির সময়
আমি আমাদের দেশে যে প্রোটেস্ট মিছিলগুলো দেখেছি সেগুলো তো একই। আমাদের দেশে যেটা হয়নি 47-এর পর বা তার আগেও রাস্তায় ট্যাঙ্ক ঢুকে স্টুডেন্ট প্রোটেস্ট কখনো আটকায়নি, কিন্তু ওদের সেখানে আটকেছে। আমি জানি না ভারতবর্ষ 5-7 বছর পরে হয়তো রাস্তায় ট্যাঙ্ক নামতে পারে, যা পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। যাই হোক, ওদের রাস্তায় নেমেছে, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এবং তারপর দেখতে পাচ্ছি যে বেসিক্যালি মানুষই ফটোগ্রাফিটা মানুষের হিস্ট্রি, কোনো দেশ বা সমাজ বা সময়ের নয়, মানুষের হিস্ট্রিটাকে ট্র্যাক করে। এবং এই বিরাট পার্সপেক্টিভটা খুলে যাওয়ার পর আমি দেখলাম যে না, আমি আমার মতো করে যতটুকু পারবো বেসিক্যালি এই মানুষের গল্প আমায় বলতে হবে। কারণ দেখো, পরিষ্কার দুটো ভাগ এখন, বিভাজিত সমাজটা বিভাজিত অ্যালং ইকোনমিক লাইন। এবং আমার আসলে প্রত্যেকটা মানুষের এক সময়ের সাথে সাথে মিশতে মিশতে কাজ করতে করতে না একটা নিজস্ব পলিটিক্স গড়ে ওঠে। প্রত্যেকটা মানুষের আইডেন্টিটির সাথে এই পলিটিক্সটা ভীষণভাবে জড়িত। এবং সেটা কিন্তু সে কি পড়ছে, সে কাদের সাথে মিশছে, কিভাবে দেখছে, এই দেখাটা একটা বিরাট প্রসেস। এবং এই দেখতে দেখতে একটা সময় দেখা যায় সেই মানুষ, যদি তিনি কনসিয়াস মানুষ হন, তাহলে তিনি কোনো একটা পক্ষকে সমর্থন করছেন। এবং এই হতে হতে দেখা গেল আমার মধ্যে আস্তে আস্তে বোধহয় একটা পলিটিক্যাল আউটলুক তৈরি হলো। আমার মধ্যে পরিষ্কার হয়ে গেল যে আমি যাদের গল্প বলবো তারা কারা। আমি যাদের, যদি কোনোভাবে একজন ফটোগ্রাফারের পক্ষে বিপ্লব এনে দেওয়া সম্ভব নয়, আমি মনে করি সেটা সম্ভব নয়, সেটা বোধহয় তার কাজও না। কিন্তু সাপোর্ট ইয়েটা মানে অ্যাটলিস্ট সে তো সাপোর্ট করতে পারে তার যতটুকু ক্ষমতা। সুতরাং আমি তখন ঠিক করলাম যে আমার সীমিত ক্ষমতা দিয়েই আই উইল ট্রাই টু টেল দেয়ার স্টোরিজ। এইটুকুই, এইভাবেই চলছে। বেসিক্যালি আমার ফটোগ্রাফার হিসেবে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমার ফটোগ্রাফার হিসেবে যে আমি খুব বেশি কিছু করব, এটা করব, তা করব, এরকম বিন্দুমাত্র কোনো প্ল্যানিং নেই। আপনি ধরুন যে সময় ছবি তোলা শুরু করেছেন সেই সময় বলুন এখনো অন্য বহু ফটোগ্রাফার যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করতে পছন্দ করেন, কিন্তু আপনি কালারে কাজ করলেন, মানে তার কারণ কি রঘুবীর সিং না? একদম 100% রঘুবীর সিং। কারণ সত্যজিৎরা একটা কথা বলেছিলেন, উনি কিন্তু খুব ফ্লাওয়ারি, খুব উপর দিয়ে বেরিয়ে যাওয়া কথা কখনো বলেননি। যদি তোমরা ডিটেলে পড়ে দেখবে, ওর প্রতিটা কথা কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত। তা একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রঙিন ছবি করলেন কেন, তা উনি দুটো কথা বলেছিলেন। প্রথম কথাটা হচ্ছে, যেটা আমি বলতে পারি না, এখন উল্টোটা হয়েছে, যে উনি প্রথম বলেছিলেন প্রথমত রঙিন ছবি বিক্রি হয় সহজে। দ্বিতীয় কথা যেটা বলেছিলেন সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আসলে ছবি কি, ছবি তো ইনফরমেশন ক্যারি করে। বলছে আপনি একটি বাঙালি মেয়ের মুখ দেখাচ্ছেন, তার সিঁদুরটা দেখালে, লাল সিঁদুরটা দেখালে, সিঁদুরটা যদি লাল হয় টিপটা, তাহলে বোঝা যায় মেয়েটি বিবাহিত। দ্যাট মিনস খালি রং দিয়ে কিন্তু আপনি ইনফরমেশনটা বলে দিতে পারেন। সুতরাং সাদা কালোর থেকে রঙিন ছবি অনেক বেশি ইনফরমেশন ক্যারি করে। দ্বিতীয়ত আমার মনে হয়েছে, আমি তো প্রথমে দীর্ঘদিন ট্রাভেল ফটোগ্রাফার ছিলাম, কারণ সেইটাই ছিল একমাত্র জায়গা যেখান থেকে আমি কিছু রোজগার করতে পারি, বা যেখান থেকে অন্তত আমার কিছুটা ডিম্যান্ড হয়েছিল, আমি ছবি পাবলিশ করতে পারতাম বেসিক্যালি অ্যাজ এ ট্রাভেল ফটোগ্রাফার। তো সেখানে আমার মনে হয়েছিল আমাদের দেশে যদি কাজ করতে হয়, রঙে কাজ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিকজ এমন একটা ইটস সাচ আ কালারফুল প্যানোরামা, যে সেখানে রংটাকে যদি আমি স্যাক্রিফাইস করি, তাহলে এই বিরাট দেশের যে টেক্সচার, অ্যাকচুয়াল যে টেক্সচার, তার 60% আমি স্যাক্রিফাইস করে দেবো। সাপোজ একটা দেয়াল জয়পুরে যখন আমি তুলছি আর কলকাতায় আমি তুলছি, সাপোজ তুমি স্ট্র্যান্ড রোডের বাইরে ওই যে ওয়ার হাউস, ওর দেয়ালটা তুললে, সেখানেও ছবি আঁকা আছে, আর জয়পুরেও তুমি তুললে, সেখানেও ছবি তোলা আছে। দুটোর যদি আমি আলাদা করে করি, তাহলে দেখবে যে দেয়ালের টেক্সচার বা রং দেখেই বলে দিতে হয় না যে কোনটা জয়পুর, কোনটা কলকাতা।
সুতরাং এই সমস্ত ক্ষেত্রে ইনফরমেশনের ক্ষেত্রে রং আমায় প্রচুর সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ আসছি, 1 মিনিট আসবে। আপনি মানে ট্রাভেল ফটোগ্রাফিটা আপনি কবে নাগাদ শুরু করলেন? তখন আমার বয়স কত মোটামুটি? ওই তোমার 27-28, মানে তখন কি করতাম, তখন ট্রাভেল ফটোগ্রাফি যেটা হচ্ছে আমার বেড়ানোরও শখ ছিল। এবং প্রথমে যেটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি দেখবে তুমি বাঙালি ফটোগ্রাফার যারা ট্রাভেল ফটোগ্রাফি করেন তাদের প্রত্যেকের শুরুটা হয়েছে কিন্তু পাহাড়ের ট্রেকিং দিয়ে। তারা তখন পাহাড়ে ট্রেক করতে যেতেন এবং সেখানে ছবি তুলতেন। এই করতে করতে তাদের মধ্যে ট্রাভেল এবং ফটোগ্রাফি দুটোই তৈরি হয়। তা আমারও প্রথমে, আমি বা আমার বন্ধুদের, আমাদের কিন্তু ট্রেক করার একটা নেশা ছিল। অন্তত বছরে 2 বার আমরা পাহাড়ে যেতাম। তারপরে 2000 সাল নাগাদ তখন আস্তে আস্তে আমার ট্রাভেল ফটোগ্রাফিতে হয় এবং তারপর ন্যাচারালি 98-99-এ পাহাড়ে ট্রেকিংয়ের পর্ব শেষ হয়। যাইনি যে তারপর খুব একটা তা না, 2-1টায় গেছিও, ভালো ভালো ট্রেকে গেছি তারপর। কিন্তু পাহাড়ে ছবি তোলার ব্যাপারটা মোটামুটি এবার হচ্ছে শুরু হলো বিভিন্ন মেলায় যাওয়া। ইনফ্যাক্ট পুষ্করের যে বিখ্যাত মেলা, তাতে আমি 8 বার গেছি 8 টাইমস, এবং কনসিকিউটিভ 6 বছর পর পর গেছিলাম। আমার এত ভালো লাগতো। তারপর 8 বছর পর আবার গিয়ে দেখলাম পুরো মেলাটার সমস্ত কিছু যেন বদলে গেছে। তারপর আর আমি যাই না, কারণ ওই প্রথম 6 বছর যা দেখেছি সেই স্মৃতিটা থাক এবং সেই ছবিগুলোও থাক। হ্যাঁ, তো এইরকম প্রচুর মেলায় আমরা ঘুরে বেড়াতাম এবং প্রত্যেক মাসে মানে 20-22 দিন অন্তর অন্তর আমি বা আমার আরও 2-3 জন বন্ধু, তারাও ফটোগ্রাফি ভীষণ ভালোবাসে, প্রত্যেকেই ছবি তোলে, খুবই ভালো ছবি তোলে তারা। আমরা এরকম বেরিয়ে পড়তাম এবং অদ্ভুত সব কমিউনিটির মধ্যে, অদ্ভুত সব মেলায়, হ্যাঁ, অদ্ভুত সব জায়গায় পিকিউলিয়ার সব প্ল্যানিং নিয়ে, হ্যাঁ, সারা রাত বেনারসে গঙ্গায় নৌকোয় থেকে ছবি তোলা হবে, এইরকম সব অদ্ভুত অদ্ভুত অ্যাডভেঞ্চারাস প্ল্যানিং ছিল। তা এই সমস্ত কিছু থেকে আস্তে আস্তে কিন্তু তখন ফোকাস ছিল না, ছবি তোলার জন্য ছবি তুলে যেতাম। তারপর 2000 সালে শুভময় মিত্র, অনির্বাণ গাঙ্গুলি এর একটা পত্রিকা বের করলো বাংলায়, ঝাড়া পরিযায়ী বলে। তা পত্রিকা বেরোনোর পর শুভময়দা আমার খুবই পরিচিত ছিল। তা শুভময়দা বললে এরকম বাংলা ট্রাভেল ম্যাগাজিন বার করা হবে বাই-মান্থলি, আমরা ছবির উপর পুরো স্ট্রেস দেব, তুমি আসবে। তারপর দেখলাম আমি সেই পত্রিকার সাথে সম্পূর্ণ জড়িয়ে গেলাম এবং 17 বছর ইনফ্যাক্ট আমরা ওই পত্রিকা চালিয়েছি। 100টা ইস্যু করে আমরা পারপাসফুলি ওটা বন্ধ করেছি, কারণ এরপর আমাদের কোয়ালিটি ফল করতে বাধ্য আমাদের মনে হয়েছে। এবং এমন একটি পত্রিকা যেটি প্রথম থেকে শেষ অবধি কোনো দিন কারো কাছ থেকে 1 পয়সা ডোনেশন বা সাহায্য না নিয়ে চলেছে, সম্পূর্ণ নিজের টাকায়। তো এই পরিযায়ী প্রথম আমায় ট্রাভেলের দিকটায় ঠেললো, বিকজ ইট ওয়াজ এ ট্রাভেল ম্যাগাজিন। কিন্তু সেই সময় আমরা ট্রাভেল ন্যারেটিভের মধ্যে আস্তে আস্তে দেখতাম বেসিক্যালি ট্রাভেল মানে কি একটা নতুন দেশ দেখা, তা তো নয়, নতুন পলিটিক্যাল স্ফিয়ার, নতুন মানুষ, নতুন হিস্ট্রি, তাদের ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে কতটা পলিটিক্স জড়িয়ে থাকে, নানা রকম টানা পোড়েন সব কিছু নিয়ে একটা জাতিসত্তা গড়ে ওঠে। সেগুলো আমরা মোটামুটি ওই ডেফতে গিয়ে এক একটা করে আর্টিকেল তৈরি করতাম। এবং সেই প্রথম সত্যি কথা বলতে কি ওই ট্রাভেল পরিযায়ীতে কাজ করতে করতে, পরিযায়ীর হয়ে আমরা কেউ 1 পয়সাও পেতাম না, কিন্তু ওই পত্রিকা ছিল আমাদের প্রাণ। ওইখানে প্রথম আমরা ইনডেপথ কীভাবে কাজ করতে হয় সেইটা কিন্তু আস্তে আস্তে অভ্যেস করি, কারণ পুরো ফ্রিডমটা ছিল। আমি জানি আমি যাই করি সেটা একটা অ্যাপ্রুভ, বিকজ আই অ্যাম জাস্ট ফ্রেমিং দ্যাট স্টোরি অ্যান্ড আই এম অলসো এডিটিং দ্যাট স্টোরি। সুতরাং একই লোক আমি। এই করতে গিয়ে আস্তে আস্তে ট্রাভেলে জড়িয়ে পড়ি। তারপরে যখন 2004-05 তখন আমি দেখলাম যে বেসিক্যালি একটা খরচ তো আছেই। ততদিন পর্যন্ত আমি কিন্তু ভাবিনি যে ঠিক আছে চাকরি টাকা ও উদ্বৃত্ত থেকে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি দেখলাম আমায় ক্রমাগত মুভ করতে হলে কিছু টাকা পয়সাও লাগে। তা তখন আমি একটা লিস্ট করলাম যে ভারতবর্ষে ট্রাভেল ম্যাগাজিন কি কি আছে। তখন দারুণ নাম করা ইন্ডিয়া টুডে ট্রাভেল প্লাস, ইন্ডিয়া টুডে গ্রুপের
এবং জেট এয়ারওয়েজের যে অনবোর্ড যে ম্যাগাজিনটা দিত জেট উইংস, ওটার তখন র্যাঙ্ক ছিল গ্লোবাল র্যাঙ্কিং 2, মানে KLM রয়্যাল ডাচ ছাড়া ওটা। এবং আমি বলছি ভারতবর্ষে ওই কোয়ালিটির ট্রাভেল ম্যাগাজিন বেরোয়নি আজ পর্যন্ত, তখন যা হতো। তো 2004-05-এ ওই সময় আমি ভাবলাম কি আর হবে, দেখাই যাক না, আমি জানতাম না কিন্তু। তারপরে ওদের এডিটারকে আমি দুটো, তখন ইমেল এসছে বোধহয়, চিঠি লিখি, মেল করি যে এরকম আমি ট্রাভেল ফটোগ্রাফার, আমি এই ডেস্টিনেশনের লিস্ট দিই, গত 4-5 বছরে কভার করেছি, আমার কাছে কালার ট্রান্সপারেন্সি আছে, তোমরা কি ইন্টারেস্টেড? তা তার মধ্যে তারা কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিল যে আমরা এই দুটো দল, যে তুমি এই অঞ্চলের ছবি থাকলে পাঠাও, তুমি কি লিখতে পারো, আর তুমি তাহলে এইখানকার একটা বেসিক 600 শব্দের একটা টেক্সট করে আর ক্যাপশন দিয়ে ছবি পাঠাও 20টা, ট্রান্সপারেন্সি। আমার তো মানে পোস্টে ট্রান্সপারেন্সি পাঠাবো, ড্যামেজ হলে তো গেল, তো ডিজিটাল মিডিয়া নয়। যাই হোক আমি পাঠিয়ে দিলাম। তা দেখা গেল সেই প্রথম আমার কিন্তু প্রপোজ করা, প্রথম অ্যাকসেপ্টেন্স, এবং দুটোই তার পরের মাসে ছাপলো, এবং সেই মাসে আমি এত টাকা পেলাম যেটা আমার মাইনের ডাবল। এটা হচ্ছে আজ পর্যন্ত আমার জীবনেও আর কোনোদিন ঘটেনি। কিন্তু যাই হোক আমি বুঝলাম যে ইয়েস, দিস ইজ পোটেন্ট ওয়ে টু আর্ন সামথিং, যতটুকু আমার খুব বেশি তো প্রয়োজন ছিল না। এবং তারপর থেকে আমি জেট উইংসে 10 বছর টানা কাজ করেছি, টিল ইট ক্লোজ, জেট এয়ারওয়েজ ক্লোজ ডাউন। আর ইন্ডিয়া টুডে ট্রাভেল প্লাসও উঠে যাওয়ার আগে অবধি আমি কাজ করেছি, ওরা তো বন্ধ করলো একটা সময় প্রিন্ট ইয়েটা। কিন্তু তারপরে একের পর এক প্রচুর ম্যাগাজিনে কাজ পেতাম। তখন রিজার্ভ ব্যাংক যখন কলকাতা নিয়ে কাজ করলো, ওদের ইম্পেরিয়াল ব্যাংকের 150 বছর হলো 2012-এ। হ্যাঁ, তখন একটা সারা বছর ধরে ওরা কলকাতাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখলো, যেহেতু কলকাতা ওদের শুরু করেছিল, সুতরাং কলকাতার একটা ভিজুয়াল হিস্ট্রি ওরা তৈরি করছিল, সেই পুরোটা আমি করলাম। তারপরে আরেকবার একটা খুব মজার কাজ করলাম, আউটলুক ড্রাইভিং হলিডেজ বলে একটা বই বার করছিল, সেটা হায়দ্রাবাদ থেকেও আমায় নিয়ে চলে গেল ফ্রি, মানে আমার কোনো নেই, কোনো ব্রিফ টিফ কিচ্ছু নেই। আমায় বললো তোমার একটা গাড়িতে তোলা হবে, সেই গাড়িটা 1700 কিলোমিটার ড্রাইভ করবে ইন 8 days। এই রুটটা ধরা হবে, তোমার যা খুশি তুমি ছবি তুলবে। ইট ওয়াজ আ ড্রিম অ্যাসাইনমেন্ট। অসাধারণ ছিল 8 দিন। সেই আমি তার আগে অবধি কোনো টাইগার রিজার্ভ দেখিনি, সেই পেঞ্চ বা তাড়োবা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গাড়িতে যাওয়া, হ্যাঁ, বাঘ বেরিয়েছে, সেটা অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, তো এইভাবে পুরো ব্যাপারটা আমি যে খুব মন দিয়ে করেছি বা খুব প্ল্যান্ড ওয়েতে করেছি তা কিন্তু নয়। কিন্তু এই ট্রাভেল করতে করতে যেটা হয়েছে, আমার প্রচুর এক্সপোজার বেড়েছে, বহু মানুষের সাথে মিশেছি এক জায়গায়। আর আমার একটা ব্যাপার আছে, আমি কিন্তু একই জায়গা, যেটা আমি মানে আমার কোনোভাবে মনে লেগে যায়, আমি ক্রমাগত সেখানে যাই। ন্যাচারালি আস্তে আস্তে এইভাবে আমি ট্রাভেলই করে গেছিলাম। 2012-13 অবধি বেসিক্যালি আই ওয়াজ নোন অ্যাজ আ ট্রাভেল ফটোগ্রাফার, এবং এখনও হয়তো তাই। মানে আপনি মানে টানা 17 বছর আপনি বললেন যারা পরিযায়ী বলে একটা পত্রিকা মানে আপনারা করেছেন, একটা ট্রাভেল ম্যাগাজিন। তো এইসব থেকে মানে এখন ধীরে ধীরে আপনি ট্রাভেল থেকে সরে এলেন কেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছো। না, ঘটনাটা ঘটলো কিন্তু তখনও পরিযায়ী চলছে পুরো দমে, ধরো 2011-12। আসলে ট্রাভেল আমায় তো এক্সপোজ করেছে প্রচুর প্রচুর মানুষের মধ্যে, প্রচুর সমাজের মধ্যে, দেশের বিভিন্ন কোণায়, এবং আমরা খুব প্রত্যন্ত অঞ্চলেও থাকতাম গিয়ে। তা ওই 2011-12 নাগাদ আমি কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যে ছবি তুলেছি, মানে সমস্ত রাজ্যে বহুবার করে। তা তারপর একটা জিনিস আমার এটা আমার সম্পূর্ণ ভেতরে একটা প্রশ্ন এলো, যে বেসিক্যালি ট্রাভেল ম্যাগাজিনগুলো কি করে? তারা একটা ডেস্টিনেশনকে প্রমোট করে, হ্যাঁ, সাপোজ, কিন্তু পেছনে একটা আর্চ থাকে, সেখানে একটা ব্যবসায়িক অ্যাঙ্গেল থাকে, এবং সেটাও খুব স্বাভাবিক, যে কারণ সেই প্রমোশনের সাথে তাদের সার্কুলেশন, তাদের অ্যাডভার্টাইজমেন্ট, তার রেট, তার
মানে কটা অ্যাডভার্টাইজমেন্ট পাবে, সমস্ত রোজগারটা জড়িত। এবং ট্রাভেল ম্যাগাজিনগুলো আমি যেগুলো ইংরাজিতে বেরোয় এবং সারা ভারতে সার্কুলেটেড হয় সেগুলোর কথা বলছি, তারা সবসময় ওই পিক্টোরিয়াল ফটোগ্রাফির মতো সবসময় খালি সুন্দর অংশটুকু নিয়েই ডিল করে, বিকজ সেইটুকুই তাদের মানুষকে, তাদের বেসিক্যালি তাদের ইচ্ছেটা কি যে মানুষ যাক। তা এইটা আমার মনে হয়েছিল প্রথম, যে এই ধরনের ছবি তো প্রচুর তুললাম এবং জানি আমি যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিসকে সুন্দর দেখাতে হয় কি করে, সেই গ্রামারটা এখন আমার শেখা হয়ে গেছে। কিন্তু এটাই তো সব নয়। তখন 2009 বা কখনো ওই রকম সময় 10 এই সময় ওই পুরো ভরা বৃষ্টিতে একদিন, মানে বর্ষাকালে আগস্ট মাস, টোটাল মানে ইন দ্য মিডল অফ মনসুন, আমি চেরাপুঞ্জিতে ছবি তুলছি। তা চেরাপুঞ্জিতে ছবি তুলছি, সে ভয়াবহ বৃষ্টি, ওই রকম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হার্ড বসছে, মানুষজন আসছেন। আমি তখন মনে পড়লো যে এর আগে আমি চেরাপুঞ্জিরও আগেও এসছি তার আগে, এবং একটাই স্টোরি করেছি বৃষ্টির ওপর গল্প। তারপরে একদিন দেখি যে হার্ট ভেঙে গেছে, মানুষজন ভিজতে ভিজতে ফিরছে। তা আমিও ছবি তুলতে তুলতে তাদের সাথে সাথে যাচ্ছি, ভাষা বুঝি না, জাস্ট কোনো ক্রমে একজন হিন্দি জানতো আকারে ইঙ্গিতে দিয়ে, জাস্ট চেরাপুঞ্জির একটু পরেই একটা পাহাড়ের ঢাল দিয়ে দেখছি তারা নেমে যাচ্ছে, একদম ঘাসে ঢাকা একটা পাহাড়, এবং সেখানে প্রচুর কবর। হ্যাঁ, তখনই আমার মনে পড়লো একটা বই আমি পড়েছিলাম, যেটা আমার টেনে এনেছিল চেরাপুঞ্জিতে, চেজিং দ্য মনসুন। তো সেই বইটায় বলেছিল যে আগে যখন ব্রিটিশ ছেলেরা ভারতবর্ষে আসতো চাকরি করতে, তাদের প্রথম পোস্টিং দেওয়া হতো চেরাপুঞ্জি, কারণ নর্থ ইস্টে ঠেলা হতো। এবং চেরাপুঞ্জিতে যারা ডিউটি নিত 1 বা 1.5 বছরের মধ্যে তারা সুইসাইড করতো, এবং তার কারণটা হচ্ছে যে অদ্ভুত একটা ডিপ্রেশন ওদের মধ্যে কাজ করত, ওই যে ভয়ঙ্কর বৃষ্টি, হ্যাঁ, চতুর্দিকে। তা এবং ওখানে বলাই হতো যে মানুষের আয়ু 2 বর্ষা, মানুষের আয়ু 2 বর্ষা, তার বয়সী মানুষ বাঁচে না। এবং বহুদিন আগে বইটাতেই ছিল যে লেখকের দাদু, তিনি আবহাওয়াবিদ এবং তিনি প্রশান্ত মহাসাগরের মাঝে কোনো একটা দ্বীপে মাস্টার মশাই ছিলেন। তার কাছে তার এক বন্ধু যে চেরাপুঞ্জিতে পোস্টেড, সে চিঠি লিখত। চেরাপুঞ্জি ওই চ্যাপেলটার যে ফাদার ছিলেন তিনি, এবং সেখানে তিনি একদিন লিখেছিলেন একটা চিঠিতে যে জানো, এখানে মানুষের মৃত্যু হলে তাকে ওই কমলা লেবু জেলি মাখিয়ে রেখে দেওয়া হয় সেই মৃতদেহটাকে। তার কারণ হচ্ছে এখানে এত বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় তুমি যদি কবর দাও, সেই বৃষ্টির ঘাতে কবর গলে গিয়ে, কফিনটা গলে গিয়ে ওই ডেড বডি উঠে আসবে। ফলে এরা ওই প্রিজার্ভেটিভ হিসেবে আর কি, মানে ওটাকে প্রিজার্ভ করার জন্য কমলা লেবু মধু মাখিয়ে সেই শরীরটাকে ফেলে রাখে, এবং ওই অবস্থায় অপেক্ষা করে কবে রোদ্দুর উঠবে। যেদিন রোদ্দুর ওঠে সেদিন তাকে কবর দেওয়া হয়। এবং ওই লাইনটা অদ্ভুত, আমার মানে মাথায় পেরেকের মতো গেঁথে গেছিল, যে চেরাপুঞ্জি ইজ আ প্লেস where they soak their dead in honey, যেখানে মধুমাখি একটা মৃতদেহ রেখে দেওয়া হয়। আমার মনে হয়েছিল এর থেকে রিভিলিং, এর থেকে ভালো ডেসক্রিপশনই একটা সিঙ্গেল লাইনের থেকে চেরাপুঞ্জি সম্বন্ধে কিছু হয় না। তো আমি যখন এই অ্যাঙ্গেলে স্টোরিটা করব ভাবলাম, তখন আই গট রিজেক্টেড এভরিওয়্যার, বিকজ ট্রাভেল ম্যাগাজিন এই মৃত্যু, এই বৃষ্টির সাথে মৃত্যুর সম্পর্ক, এই সব নিয়ে তারা মাথা ঘামাতে রাজি নয়। তারা চায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দুর্দান্ত চার্চের ওই স্টেইনড গ্লাসের বাইরে জলবিন্দু জমে আছে, ক্রাইস্টের ফিগারটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এইগুলো। এবার তখন আমার মনে হলো যে না, ব্যাপারটা তো এতদিন করলাম, এবার একটু ভেতরে প্রুভ করি। এবং তারপর থেকে ক্রমাগত আস্তে আস্তে দেখছি আমি ড্রিফট করে যাচ্ছি, এবং এইগুলোই আমার করতে ভালো লাগছে, যে একটা সিরিজ অফ ফটোগ্রাফস দিয়ে খালি জায়গার গল্পটা না বলে জায়গার আত্মাটার একটু মুখ যদি দেখিয়ে দেওয়া যায়, হ্যাঁ, সেটা
আমি জানি না ফাইনালি তার পরিণতি কী, কিন্তু সেটা করতেই আমার বেশি ভালো লাগছে। সুতরাং ইট ওয়াজ আ ভেরি কনসিয়াস ডিসিশন। 2013-14 পর থেকে আমি কিন্তু ট্রাভেল ম্যাগাজিনে কাজ করা সম্পূর্ণ আস্তে আস্তে বন্ধ করে দিই। আর একটা ঘটনা হয়েছিল, তখন ট্রাভেল ম্যাগাজিনগুলো ওই সময় তো প্রচণ্ড রকম একটা টালমাটাল অবস্থা চলছে, 13-14, হ্যাঁ, মানে ঠিক তার আগে 2011-12 থেকেই শুরু হয়েছে। ওই ট্রাভেল ম্যাগাজিনগুলো আস্তে আস্তে তারা লাইফস্টাইল ম্যাগাজিনে কনভার্ট করছিল। অর্থাৎ তুমি বাস্তারে গিয়ে আদিবাসীদের সাথে মিশবে না, তুমি আদিবাসীদের বানানো ডোকরা একটা দুর্দান্ত ঝকঝকে ড্রেসিং রুমে, শোরুমে কোথায় ডিসপ্লেড হচ্ছে তার ক্লোজ আপ এনে দাও। হ্যাঁ, বিকজ পুরো জিনিসটা মনে হচ্ছিল ওরা সাজাচ্ছেই যাদের কাছে, যারা হচ্ছে দ্য অ্যাকচুয়ালি পাওয়ার এলিট, যারা বাস্তারে যাবে এবং বাস্তারের ওই বিশেষ শোরুমটায় যাবে এবং ওই বস্তুগুলি কিনবে, তাদের আকর্ষিত করার জন্য আমায় ছবি তুলতে হবে। সুতরাং এইখানে একটা আমার মধ্যে ভয়ঙ্কর, বিকজ আই নেভার ডিপেন্ডেড অন ফটোগ্রাফি ফর সার্ভাইভাল। ফটোগ্রাফি আমি যেটুকু আর্ন করেছি সেটা আমি ফটোগ্রাফিতেই খরচ করেছি, আমি ঘুরে বেরিয়ে খরচ করেছি, আমি ইকুইপমেন্টে খরচ করেছি। হ্যাঁ, আমরা বন্ধুরা সবাই মিলে হচ্ছে হইচই করে বেরিয়ে খরচ করেছি। সুতরাং এইখানে যখন প্রশ্নটা এলো তখন আমি সরে গেলাম, এবং তখন আমি প্রথম ভাবি যে আমি ডকুমেন্টারি ফটোগ্রাফি ব্যাপারটা কি, এই নিয়ে একটু মাথা ঘামাই। এটাও কোনো কনসিয়াস, অবভিয়াসলি ডিসিশনটা কনসিয়াস ছিল, কিন্তু কিভাবে আমি ডকুমেন্টারি ফটোগ্রাফি করব বা কি নিয়ে কাজ করব বা আদৌ ব্যাপারটা কি, সেটা আমার সবই ধারণা হচ্ছে ওই ম্যাগনাম দেখে দেখে আর কুদেলকা বলো বা আমাদের সালাগাদো বলো, হ্যাঁ, এদের, হ্যাঁ, ব্রুস গিল্ডেন বলো, এদের কাজ দেখতে দেখতে, এবং ওই রাফলি ওই আইডিয়া থেকে আমি ভাবি যে এবার একটু অন্যরকম নিজের মতো আর একটু সিরিয়াস কাজ করা যায়। ধরুন আপনার এই ডকুমেন্টারি ফটোগ্রাফিতে এসে পড়া এবং তার পেছনে ধরুন ইন্সপিরেশন আছে অনেক, এবং তারপরে মানে আপনার একটা সময় আছেন, তারপরে আরেকটা নিউ মানে ইন্ডিয়ান ফটোগ্রাফিতে একটা নিউ ওয়েভ এসেছে। একদম। যেমন ধরুন আমি যদি বলি সোডাহুড়া, রনি সেন, বা ধরুন আমাদের অর্ক দত্ত, ঠিক আছে, এবং দেবশঙ্কর, হ্যাঁ, সোমশঙ্কর বোস, তো আমাদের মানে পাশের দেশে সরকার প্রতীক, হ্যাঁ, তো এরা নতুন মানে আপনাদের পরের, তো এদের মানে এরা আপনাদের পরে এসে কাজ করছে, মানে সেগুলো মানে আপনি কিভাবে দেখেন এদেরকে? আমি ইন্সপায়ার্ড হই, মানে অনেস্টলি আমি ইন্সপায়ার্ড হই। আমরা ফটোগ্রাফিতে, এটা আসলে একটা বেড়ে ওঠার ব্যাপার বা জেনারেশনের ব্যাপার। আমরা যখন বেড়ে উঠেছি, দ্যাট ওয়াজ দ্য 80s। তখন বাড়িতে বাড়িতে টেলিফোন ছিল না, তখন টেলিভিশন, হয়তো ভালো খেলা থাকলে আত্মীয়দের কার বাড়িতে টিভি আছে সেখানে সবাই মিলে উপস্থিত হয়ে আমরা খেলা দেখতাম হইচই করে। তা এইটা একটা সময় যার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি। তারপর আমরা 91-এ গ্লোবালাইজড ইকোনমি দেখলাম, তারপর আস্তে আস্তে মধ্যবিত্ত এম্পাওয়ার্ড হলো, বোথ ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি, পলিটিক্যালি অলসো। এবং সুতরাং আমাদের কাছে এই ফিগারগুলো, অর্থাৎ বিমূর্ততা বাদ দিয়েছে পৃথিবী, খুব প্রত্যক্ষ এবং চরম, সেটা ভেরি ম্যাটেরিয়াল। আমরা কিন্তু খুব চেষ্টা করলেও খুব বেশি রিয়ালিটিকে ভাঙচুর করে একটা অন্য কিছু জায়গায় যেতে পারবো না, বিকজ এই সময়টা কিন্তু আমাদের কিছুটা মাটিতে আটকে রেখে দিয়েছে। বাট তারপর দেখলাম ওরা যখন ছবি করলো, তখন কিন্তু এরা দেখবে অধিকাংশই 90-র পরে জন্ম, হ্যাঁ, 1-2 বছর আগে পরে। ওরা যে সময়টায় বাড়ছে সেটা কিন্তু অদ্ভুত একটা ব্ল্যাঙ্ক সময়। ওরা যে সময়টায় বড় হয়েছে, ওদের যে চাইল্ডহুড, সেটা অনেক কিছু কাজ করেছে যেটা আমাদের করেনি। আমি তো মনে করি আমরা সৌভাগ্যবান, তাই করেনি। সাপোজ বাচ্চাদের একাকিত্ব, এটা আমরা কি জানতাম না,
ওরা কিন্তু অনেকেই দেখবে আজকের জেনারেশন যারা বড় হচ্ছে বা ওই সময় বড় হয়েছে, তাদের মধ্যে এটা কাজ করেছে। ইটস ভেরি মাচ এ রিয়ালিটি। আমাদের সেটা ছিল না। সেকেন্ডলি হচ্ছে বন্ধুত্বহীনতা। এটা তো আজকে ভয়ঙ্কর রকম, আজকে আরও বেশি। ওরা যখন বড় হয়েছে, সাপোজ বাড়িতে বাবা মা একটা কুকুর, বা যদি বাবা না থাকে মা একটা কুকুর এবং আমি, এই সংসার যেখানে আমি ডিট্যাচ ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড, আমি জানি না। এবং সেখানে হচ্ছে সাবকনসিয়াস মনের মধ্যে বেড়ে ওঠা যে মানে পৃথিবীর রূপটা, সেটা আস্তে আস্তে বিরাট বিরাট একটা আকার নিতে থাকে। এবং তখন যখন ওরা বাইরে যায়, এই কনসিয়াসনেসে ওর সাবকনসিয়াসে বেড়ে ওঠা যে পৃথিবী আর বাইরের যে রিয়েল ওয়ার্ল্ড, তার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট হয়। এবং সেই কনফ্লিক্টের মধ্যে দিয়ে একটা অদ্ভুত অ্যাবস্ট্রাকশনের জন্ম হয়, যেটা ওদের ছবিতে রিফ্লেক্টেড হয়। এর জন্য ভীষণ রকম সেন্সিটিভ হতে হয়। প্রথমত আমার সাবকনসিয়াসে গড়ে ওঠা পৃথিবীর যে ধারণা, সেটার প্রতি আমায় শ্রদ্ধাশীল হতে হয়, উইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। জেনারেলি সাপোজ ছোটোবেলায় তৈরি হওয়া একাকিত্ব বা বন্ধুত্বহীনতা আমরা বড় হয়ে সাপ্রেস করতে চাই, ঢেকে রাখতে চাই। ওরা কিন্তু সেটা বাইরে আসতে দেয় এবং ওটা নিয়ে তারা বিন্দুমাত্র দ্বিধা করে না। দ্যাটস ওয়াই ওরা এটা পারে, এই কনফ্লিক্টটাকে সম্পূর্ণ এক্সপ্লয়েট করে তার যে ভিজুয়াল রেজাল্ট, সেটা ওরা পৃথিবীকে দেখাচ্ছে। আমি এইটা ভীষণ রকম ফিল করি ওদের ছবি দেখে। এবং আমি প্রথম দিন থেকেই ইনফ্যাক্ট ভীষণ রেসপেক্ট করি। আর এই সাহস বা স্টাইলাইজেশন, সম্পূর্ণ প্রচলিত ছবির গঠনের ধারণাকে ভেঙে বেরিয়ে যাওয়া, সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করে একটা নতুন ভিজুয়াল ইডিয়াম, ভিজুয়াল কি বলবো, প্র্যাকটিক্যাল ইটস আ নিউ ভিজুয়াল মিডিয়াম যেটা ওরা করছে, সেটার জন্ম দেওয়া, ইটস সর্ট অফ রিভলিউশন। আপনারা অনেক কমিউনিটি বেসডও কাজ করেছেন। হ্যাঁ, ধরুন আমরা যেমন ওই ভাগড়িয়া গিয়ে কাজটা, বা ধরুন যেমন হোলা মহল্লা, ঠিক আছে, এই ধরনের কাজগুলো ধরুন আমরা, হ্যাঁ, বা আমাদের বন্ধু বান্ধবরা বা আমার থেকে 1 বছর আগের সিনিয়ররা, তারা বেশি জোর দিই ধরুন পার্সোনাল ফটোশুটিতে, ধরুন নিজের মায়ের গল্প বলা, নিজের গল্প বলা, তো নিজের কোনো পরিচিতের গল্প বলা। তো আপনাদের ওই কাজগুলোর পাশাপাশি আপনি এই কাজগুলোকে ঠিক কিভাবে দেখেন? আমার কাছে এটা নতুন, তার কারণটা আছে। কারণ আমি যেহেতু ট্রাভেল ফটোগ্রাফি করেছি, আমার কাছে কিন্তু গোটা দেশটা একটা খোলা খাতা ছিল। এবং এই যে বহিরঙ্গ বেসিক্যালি যেটাকে বলে, সেটা আমি থরলি এক্সপোজড। ন্যাচারালি আমাদের মানে ইনস্টিংটিভলি আমরা যখন কাজ করি, আমরা সবসময় বাইরে গিয়ে কাজ করি। উই অল আর আউটডোর পারসনস। কিন্তু যে প্রথম শুরু করছে, সে একটা নতুন ভিজুয়াল স্টাইলাইজেশনের মধ্যে দিয়ে একটা নতুন গল্প বলতে চাইছে। সেই গল্পটা যে কোনো কিছু হতে পারে। সে কিন্তু সেই গোটা পৃথিবী, ভারতবর্ষের এই টোটাল ইয়েতে এক্সপোজড নয়। সে সবসময় ভেতরের দিকে তাকাবে, তার ঘরের মধ্যে তাকাবে, হ্যাঁ, বাড়ির মধ্যে অন্য আত্মীয়দের মধ্যে তাকাবে। আমি আজ ইচ্ছে করলেই নিহাংশিককে কাছে যেতে পারি, কারণ ট্রাভেল করতে করতে আমি জানি কোথায় তারা থাকে, কিভাবে তাদের সাথে মিশতে হয়, তাদের মধ্যে পরিচিত আছে। আমি রামনামী কমিউনিটির কাছে যেতে পারি, সবাইকে চিনি। কারণ এই জন্য আমার ইয়েটা একদম গোটা দেশ জুড়ে ছড়িয়ে গেছে। এবং আমার ইনস্টিংক্টই হচ্ছে, যেহেতু আমি ওই কাজ করে এসেছি এবং বড় হয়েছি ওইভাবে, আমার ইনস্টিংক্টই হচ্ছে তাদের মধ্যে গিয়ে কাজ করব। কিন্তু আজকে যারা একদম ভেতর থেকে একটা তাগিদ বোধ করছে যে ফটোগ্রাফি করব, গল্প বলবো, হ্যাঁ, তাদের এই তাগিদ থেকে তাদের তো ছবিটা করতে চাইছে, কিন্তু তারা ওই বাইরের পৃথিবীটা চেনে না। তারা চেনে ঘরটাকে বা ভেতরটাকে। সুতরাং সবসময় তারা পোটেনশিয়াল সাবজেক্টের জন্য সেই দিকেই তাকাবে। এই জন্য ফটোগ্রাফি ইজ মাচ মোর পার্সোনাল নাও। আর একটা কারণ, সিনিয়র ফটোগ্রাফাররাও এটা করছেন। তার কারণ একটা অবশ্যই যে হয়তো তারা এই নতুন স্টাইলাইজেশনটা অ্যাডাপ্ট করতে চাইছেন ফর এনি রিজন, হোয়াট এভার বি দ্য রিজন আমি জানি না, করতে চাইছেন, দ্যাটস ভেরি গুড। আর একটা ব্যাপার হচ্ছে, এই নতুন যে ভিজুয়াল গ্রামার,
এটা কিন্তু চট করে তাদের পক্ষে শেখা মুশকিল, কারণ তারা সেই স্কুলিংয়ের যে স্কুলিংটা লাগে তৈরি হওয়ার জন্য সেই স্কুলিংয়ের ভেতর দিয়ে যাননি। সুতরাং আজকে তারা চাইলেই কিন্তু সাপোজ সরকার প্রতীকের মতো এক্সপোজড সেন্ট্রাল এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবেন না, ওভার এক্সপোজ সেন্ট্রাল এলিমেন্ট বা বার্নড আউট সেন্ট্রাল এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবেন না, কোথাও একটা তাদের আর ব্লক হবে। সুতরাং সবসময় ন্যাচারাল যে ফ্লোটা আমার ভেতর থেকে যেটা আসছে সেটাকে বাইরে আসতে দেওয়া উচিত। এই জন্য এই ব্যাপারটাই কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। ইনফ্যাক্ট যেহেতু আমরা বড় হয়েছি বাইরে ছবি করে, সুতরাং বেসিক্যালি উই আর আউটডোর পারসনস। আমরা একটা পোটেনশিয়াল সাবজেক্ট খোঁজার জন্য সবসময় বাইরে যাই, কমিউনিটির কাছে যাই বা বিভিন্ন মানুষের কাছে যাই। আর এরা বড় হয়েছে, তাগিদটা কিন্তু একই। এরা বড় হয়েছে বাইরের পৃথিবীটা ওদের কাছে ওরা চেনে না, জানে না, মানে ওরা প্রয়োজন হয়নি, প্রয়োজন নেইও। ওরা সবসময় তাগিদ থেকে ভেতরে সার্চ করে এবং সেই সার্চের ফল হচ্ছে এই পার্সোনাল। চলো সৌম্য শঙ্করের মরিচ ঝাঁপি, এটা ভেরি ইন্টারেস্টিং স্টোরি। কেউ আজ পর্যন্ত কেউ জানে না মরিচ ঝাঁপিতে মৃতের সংখ্যা কত। এটা জানা সম্ভব নয়, কারণ ওই ইয়েটা নেই। এবার আমি জাস্ট লকডাউনের আগে কাজটা শুরু করেছিলাম। তার জাস্ট আগে আমি একটা বই পড়লাম দীপ হালদারের ব্লাড আইল্যান্ড বলে, মরিচ ঝাঁপি নিয়ে লেখা। এবার সৌম্যশঙ্কর শুরু করলো সম্পূর্ণ অন্য জায়গা থেকে। সে দেখো বাড়ির মধ্যেই কয়েকজনকে চেনে, তাদের মধ্যে দিয়ে এবং টোটাল একটা নতুন ভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়ে সে স্টোরিটা বানালো। আমার ইনস্টিংক্টই হলো বাস্তারে চলে যাওয়া। আমি বাস্তারে বহুবার গেছি, ভেতরে থাকেছি, গিয়ে দণ্ডকারণ্যর ওগুলোকে ক্যাম্প বলতো, তো এখন গ্রাম সব, মানুষজনের মধ্যে খোঁজ করা মরিচ ঝাঁপে সার্ভাইভার কে আছেন। কারণ যিনি সার্ভাইভার, যিনি মরিচ ঝাঁপে এসেছিলেন এবং তাড়া খেয়ে আবার দণ্ডকারণ্যে ফিরেছেন, তার থেকে বড় উইটনেস তো আর কেউ হবে না। এবং সে আমায় মিথ্যে বলবে কেন? তার তো কোনো স্বার্থ নেই। আমি পরপর দুবার মরিচ ঝাঁপি মানে ইয়েতে চলে গেলাম, দণ্ডকারণ্যয়, কোন্ডাগাঁও, তারপরে কোন্ডাগাঁও বেস করে আমি ওদের ক্যাম্পগুলোয় গিয়ে থাকতে শুরু করলাম। তো এইরকম 8 জন সার্ভাইভার আমি পেলাম। তাদের মধ্যে দিয়ে যে গল্পটা উঠে এলো, দ্যাটস অ্যান অল টুগেদার ডিফারেন্ট স্টোরি। সুতরাং ও কিন্তু এই সাবজেক্ট নিয়ে যখন ডিল করছে, ও সম্পূর্ণ ভেতর থেকে একরকম ভিজুয়ালাইজেশন করছে, বিকজ ওই মানুষগুলো সেভাবে ওর পরিচিত নয় অ্যাজ আ কমিউনিটি। দণ্ডকারণ্যে পুনর্বাসিত বাঙালি রিফিউজি অ্যাজ এ কমিউনিটি ও চেনে না, ও কয়েকজন পরিচিতকে চেনে। সেই মানুষগুলোর একটা ফর্ম ওর মনের মধ্যে আছে, সেটাকে দিয়ে ব্রিলিয়েন্ট একটা ভিজুয়াল ডেপিকশন তৈরি করতে পারে। আর আমার কিন্তু ফার্স্ট ইনস্টিংক্টই হবে যে যারা সত্যিকার উইটনেস, আমি তাদের কাছে যাব, তাদের ছবি তুলবো, তাদের বক্তব্য রেকর্ড করব। ইনফ্যাক্ট এই কাজটা শুরু করা মাত্র আমার লকডাউন হলো এবং আমি আটকে গেলাম। এবং প্র্যাকটিক্যালি আজকে সত্যি রিয়ালিটি হচ্ছে, মরিচ ঝাঁপির কথা বললে ওরা খুব বিরক্ত হয়, বিকজ ওরা কোনোভাবে জানে যে এই মরিচ ঝাঁপি এমন একটা জিনিস যেটা নিয়ে প্রত্যেক ইলেকশনের আগে বেঙ্গলে পলিটিক্স হচ্ছে। এবং এই গভর্নমেন্ট তো বলেছিল 10,000 লোকের লিস্ট নাকি ওদের কাছে রেডি আছে, ওরা ছাড়বে। ইনফ্যাক্ট তুমি যদি রিয়েল স্টোরি জানো, মানে খোঁজো যে এই 10,000 লোক কারা, এবং তার তো একটা লিমিট থাকবে, কোথাও একটা তো তার একটা বিশ্বাসযোগ্যতা থাকবে। যেখানে একজন যিনি দেখে ইনভলভ বলা হচ্ছে কান্তি গাঙ্গুলি, তিনি বলছেন 7 জন মারা গেছিল, আবার একটা দল বলছে 10,000। তা 7 আর 10,000-এর মধ্যে তো মিন করা মুশকিল, আকাশ পাতাল। তা আমায় তো রিয়েলের জন্য যদি আমি সত্যিই জানতে চাই, যেতে হবে। সেকেন্ডলি ম্যাসাকারটা হয়েছিল অবভিয়াসলি, কিন্তু সেটা বড় নয়। আমার কাছে স্টোরি কোনটা, যে বেসিক্যালি ওরা এসছিল তো অনেক পরে, স্বাধীনতার অনেক পরে, বাঙালি রিফিউজি। এরা হচ্ছে বাঙালিদের যে হিন্দু বাঙালিদের যে নমশূদ্র সেকশন বাংলাদেশে থেকে গেছিল, তারা হচ্ছে জমির ওপর ডিপেন্ডেন্ট, বেসিক্যালি ভাগ চাষি। তাদের জমি ছিল না, কিন্তু ভাগ চাষি বা এগ্রিকালচারাল লেবার। দেশভাগ হলো যখন বলা হলো বাংলাদেশ
পূর্ব পাকিস্তানটা মুসলমানদের, ওদের কিচ্ছু এসে গেল না। বিকজ আমি তো ইকোনমিক অ্যাঙ্গেলে সবসময় দেখি যে তারা সমাজের যে অংশে পড়ে, অর্থনীতি যদি নির্ধারক হয় যে অংশে পড়ে, সেখানে হিন্দু মুসলমান এ সমস্ত ভেদাভেদ নেই, বেসিক্যালি তারা একই জায়গায়। সুতরাং যখন দেশভাগ হলো, তারা জমি ছেড়ে যাবে কোথায়? বিকজ ওরা জমি ওন করে না, কিন্তু যে মুসলমান জমিদার এর কাছে ওরা মানে প্রজন্মের পর প্রজন্ম কাজ করছে, ওরা তো জানে সেই লোকটাই, ওরা দেশ চেনে না, তাকে চেনে। ন্যাচারালি ওরা তার সাথে অ্যাটাচড হয়ে থাকলো। এইবার যখন পরেও পরিস্থিতি খারাপ হলো 50s শেষের দিকে বা 64-এ, ওই কাশ্মীরের হজরত বলে, ওই হজরতের যে চুলটা রাখা আছে হোলি রেলিক, সেটা চুরি হয়েছিল। এবং সেটা চুরি হওয়া নিয়ে ফার্স্ট খুলনায় দাঙ্গা হয়। চিন্তা করো, কোথায় কাশ্মীর, কোথায় খুলনা। এবং যে কজন ওই এই নমশূদ্র বাঙালি, হিন্দু বাঙালি ছিল, তাদের ওই প্রথম খেদানো শুরু হয়। কিন্তু তার আগে থেকেই পরিস্থিতি খারাপ হচ্ছিল। 58-59 থেকে ওরা এদেশে আসে এবং দণ্ডকারণ্যে ওদের জায়গা দেওয়া হয়। তো আমি যদি স্টোরি করি, আমার স্টোরিটা হবে কিন্তু সম্পূর্ণ অন্য। যে এই যে মানুষগুলো তাড়া খেয়ে এলো, বাঙালি তো, আমরাও বাঙালি, তারাও বাঙালি, হ্যাঁ, তারা নিজের গ্রামের গণ্ডির বাইরে, নিজেদের যে জমিটা চাষ করে তার বাইরে পৃথিবীটা চেনে না। তাড়া খেয়ে এপারে এলো। এবার এখান থেকে একবার তাড়া খেয়ে তারা দণ্ডকারণ্যে গেল। তাদের একটা অংশ কোনো ক্রমে দণ্ডকারণ্য যখন হ্যাবিটেবল হচ্ছে, তারা মাটিতে পা দিতে পারছে, সেখান থেকে আবার তাড়া খেয়ে মরিচঝাপিতে আসতে গেল। সেখান থেকে আবার তাড়া খেলো, অনেকে হারিয়ে গেল, আবার একটা অংশ দণ্ডকারণ্যে পৌঁছলো। এবং আজকে যখন আমি প্রশ্ন করছি যে আপনি কি আর মরিচঝাপি যাবেন, সুন্দরবন, ওরা মরিচঝাপি বলে না, বলে সুন্দরবন যাবেন? না, কেন? বাংলায় যাবো কেন? এখানে তো বেশ আছে। এবং প্র্যাকটিক্যালি এটা ঘটনা, ছত্তিশগড়ে যে রিফিউজি বাঙালিরা আছে, তারা অসম্ভব ভালো আছে। তাদের যদি আজকে আমি বলি যে না বাংলায় চলেন, বলবে না না, আপনাকেও বাংলা ভালো না, ওইখানে বেশ আছে। এবং যেখানে এককালে ওদের মুড়িয়া আদিবাসী ছাড়া কোনো প্রতিবেশী ছিল না, সেখানে ওরা কিন্তু, এবং যারা হচ্ছে জমি চাষ জানে না, তাদেরও চাষাবাদ শিখিয়ে ওরা পুরো অঞ্চলটা এমন সবুজ করে দিয়েছে যে ওটাকে বলাই হচ্ছে এখন গ্র্যানারি অফ ছত্তিশগড়। গোটা ছত্তিশগড়কে ধান দেয় বাস্তার। সুতরাং আমার স্টোরি আমি সবসময় এইরকম করবো, বিকজ পলিটিক্যালি হোক যাই হোক, আমি একজন আশাবাদী লোক। আমি কিন্তু ওই ম্যাসাকারটাকে ছাড়িয়ে ওরা কিভাবে ঘুরে দাঁড়ালো, আবার আমার গল্প সেটাই হবে। সুতরাং বেসিক ব্যাপারটা কিন্তু কোনো রকম আলাদা কিছু নয়, দুটোই হচ্ছে একটা কমিউনিটির গল্প। কিন্তু ও বলবে ওইভাবে, আর আমাদের জেনারেশনের যদি কেউ হয়, সে বলবে এভাবে। মানে ধরুন যে আপনি বা আপনারা ধরুন একভাবে গল্প বলেন বা বলেছেন, ঠিক আছে, আর তারপরে যে নিউ ওয়েভ এসছে তারা আর এক ধরনের গল্প বলে। তো আপনার কি কোথাও মনে হয় যে ধরুন এই ডকুমেন্টারি ফটোগ্রাফি, এই যে টার্মটার একটা ইভলিউশন ঘটে গেছে, মানে এ হয়তো নিজের টেরিটরিটা পাল্টে নিয়েছে বা পাল্টে নিচ্ছে আস্তে আস্তে, এটা কি আপনার মনে হয়? অবশ্যই ডকুমেন্টারি ফটোগ্রাফি উইথ টাইম ইট হ্যাজ বিকাম মোর সাবজেক্টিভ। আগে কি ছিল, বেসিক্যালি ইট ওয়াজ ভেরি অবজেক্টিভ। অর্থাৎ আমার অ্যাপ্রোচ কি, সাপোজ এই লোকটা দণ্ডকারণ্য ম্যাসাকারের একজন সার্ভাইভার, আমার অ্যাপ্রোচ কি হবে, যে মানে পুরো জিনিসটাকে ডকুমেন্ট করতে চাইছে অ্যাজ এ ডকুমেন্টারি ফটোগ্রাফার, আমি সেই ঘটনাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য, হ্যাঁ, তাকে অ্যাজ এ বাঙালি এখনো ধুতি পরে, এই পোশাকে তার ছবি চাইব, হ্যাঁ, ওই লাল মাটির ওপর সবুজ ধান ক্ষেত, সেখানে সে হয়তো চেয়ারে বসে আছে, পেছনের একটা দু কামরার হলেও একটা পাকা বাড়ি, যার মাথায় টিনের নয় পাকা ছাদ, এইটা দেখিয়ে তার আজকের ফিনান্সিয়াল স্ট্যাটাস, পজিশন এটা এস্টাবলিশ করতে চাইব। এবং তারপরেও তাকে আমি অনেক ছোট ছোট ক্লিপিংসও ইউজ করব, যাতে সে ডাইরেক্টলি আমায় বলবে তার গল্প। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। আর বিকজ আমরা বাই নেচার খুব অবজেক্টিভ ওয়েতে গল্পটা বলতে ভালোবাসি, পুরো জিনিসটা যাতে ওয়েল ডকুমেন্টেড হয়। কারণ আমি
এখনও সাপোজ যাতে কাজ করি, ধরো পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, সেখানে আমি যদি একটা স্টোরি দিই, সাপোজ 1,500 শব্দের স্টোরি, তা প্রথম এডিটে ওরা আমায় অন্তত 70টা প্রশ্ন পাঠাবে, যেখানে আমি যা লিখেছি সেটার কোনো প্রুফ আছে কিনা এটা জানতে চাই। ন্যাচারালি সমস্ত জিনিসটাকে ফুল প্রুফ হতে হবে, আমি কিন্তু যা খুশি করতে পারি না। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কিছু একটা এস্টাবলিশ করার একটা তাড়না থেকে ছবি করা। এটা একটা কি বলবো, ইটস ওয়ান কাইন্ড অফ থিং, বলা যেতে পারে কিছুটা মোটা দাগের কাজ, কিন্তু এটা করতে হয়। আর গুণী ফটোগ্রাফার যে সে কিন্তু এত ডকুমেন্টেশনের মানে ডকুমেন্টারি প্রুফ রাখার মধ্যে যাবে না, বিকজ সেটা কিছুটা হলে আমি বলেছি সাবজেক্টিভ, সেটা তার নিজের স্টোরি, সে যা বুঝেছে ঘটনাটাকে যেভাবে ইন্টারপ্রেট করছে সে সেটাই দেখাতে চায়। তার কোনো দায় নেই যে পুরো জিনিসটা রেকর্ড করে ওর মুখ থেকে শোনানো। সুতরাং সে যেভাবে বুঝছে সেইটা একটা সাপোজ অ্যাবস্ট্রাক্ট একটা মরা গাছের ছবি দিয়েও সে এস্টাবলিশ করতে পারে। এইটুকুই, আর ডিফারেন্স নেই কিছু। তার মানে একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলা যেতে পারে যে ফটো জার্নালিজম খানিকটা মডিফাই হয়ে ডকুমেন্টারি পার্টে এসেছিল, হ্যাঁ যেটা আপনি বললেন প্রথম হ্যাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তারপর থেকে ডকুমেন্টারিজ কাইন্ড অফ সেলফ ওরিয়েন্টেশনের দিকে চলে গেছে, Exactly. নিজের মতো করে ভেবে হ্যাঁ নিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি পার্সোনাল। সাপোজ এটা একটা ইতিহাসকে তো আমরা বিকৃত করতে পারি না, কিন্তু ইতিহাসকে আমরা নানাভাবে এক্সপ্লেইন করতে পারি, আমার মতো করে জাজ করতে পারি হিস্ট্রিকে। সাপোজ আমি বলতেই পারি যে সিংহু, ধরো লেস যখন সিংহুতে ছবি তুলছিলাম তখন আমি দেখছিলাম ওদের মধ্যে দুটো দ্বন্দ্ব আছে। এক হচ্ছে একদল মনে করছে যে তারা আজীবন ওখানে থাকতে পারবে, দে ক্যান গো টু দ্য টিল দ্য ভেরি এন্ড। আর আরেক দল মনে করছে না, আমাদের ট্যাকটিক্যাল হওয়া দরকার। হ্যাঁ, এটা নয় যে আমরা আজন্মকাল এখানে দিল্লি ঘিরে রাখবো, এটা ফিজিবল না। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে, ওই ট্যাকটিক্যাল হওয়ার জন্য মানে হয়ে আমায় একটা ফেভারেবল কিছু এক্সট্রাক্ট করতে হবে। সুতরাং সবসময় এই দুটো দ্বন্দ্ব আছে, কিন্তু দেখো একই মুভমেন্ট একই গোল, কিন্তু তা দুরকমভাবে সেটাকে ইন্টারপ্রেট করা যায়। হ্যাঁ, সুতরাং এই যে এই ইন্টারপ্রিটেশনটা জরুরি, মানে যে কোনো একটা ঘটনাকে আমি নিজের মতো করে জাজ করে আমি কি দেখছি সেটা সত্যি হতেও পারে নাও হতে পারে, সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, কিন্তু এই আমার যা দেখা বা আমার যা বোঝা সেটাকে বোল্ডলি দেখানো, এটা হচ্ছে আজকের ডকুমেন্টারি স্টোরি। আরেকটা জিনিস, এই যে মানে একটা টাইমে ছিল ডকুমেন্টারি মানে পিওর ফটোগ্রাফ ওরিয়েন্টেড এবং খানিকটা লেখা। এখনের ডকুমেন্টারিতে ফিল্ম, অডিও রেকর্ডিংস, ক্লিপিংস, মানে সব কিছু একটা মিক্স মিডিয়া। তো এটা কি মানে মানে এটা কি আদৌ এগোনোর দিকে নাকি না পুরো ফটোগ্রাফি জিনিসটা জাস্ট আস্তে আস্তে আবছা হয়ে যাবে ক্রমশ? ফটোগ্রাফাররা আবার নিজেদের ভিজুয়াল আর্টিস্টও বলে। এক্স্যাক্টলি ভিজুয়াল আর্টিস্ট বলে, কারণ তারা এক্স্যাক্টলি রিয়ালিটিকে অ্যাজ ইট ইজ সেভাবে ডেপিক্ট করছে না। ওয়েল, তারা ইন সাম ওয়ে আর্টিস্টিক্যালি আর হোয়াটএভার তারা সেই জিনিসটার একটা এক্সট্রাক্ট নিজেদের মতো করে তুলে নিয়ে দেখাচ্ছে। দ্যাটস ওয়াই যেহেতু রিয়ালিটিকে ওরা চেঞ্জ করাচ্ছে। হ্যাঁ, এই কয়েকদিন আগে দাইদো মরিয়ামার একটা বই পড়লাম, হাউ আই শুট আ পিকচার। সেখানে দাইদো মরিয়ামা পরিষ্কার বলছেন যে আমার রিয়ালিটিকে হুবহু দেখানো তো আমার কাজ নয়। আমি সাপোজ একটা পোস্টার, সেই পোস্টারটা আমার দেখে মনে হচ্ছে এর মধ্যে একটা ভায়োলেন্স আছে, একটা লাল রঙের পোস্টার, সেখানে একটা অনেক মুখ টুক আছে। বলছে আমার এই ভায়োলেন্সটা যদি স্ট্রাইক করে আমার ছবিতে পুরো অংশটা লাল টকটকে রক্তের মতো, তার পেছনে একটা ছোট্ট ভয়ঙ্কর বিকৃত মুখ থাকলো, বাকি পোস্টারটা আমি বাদ দিয়ে দিলাম, আমার প্রয়োজন নেই। হ্যাঁ, ওই যে ভায়োলেন্সটা আছে পুরো পোস্টারটা তুলে নিয়ে আমার সেই ভায়োলেন্সটা আমি ডিপিক্ট করতে পারবো না, কিন্তু আর্টিস্টিক্যালি আমি ওইটুকু অংশ যদি সিলেক্ট করে ছবিটা তুলি, আমার ফ্রেমটা হয়, তাহলে তার মধ্যে কিন্তু ভায়োলেন্সটা অনেক বেশি থাকবে, বিকজ পোস্টারের মধ্যে আমি ভায়োলেন্সটাই দেখেছি এবং সেটাই দেখাতে চাই। হ্যাঁ, সুতরাং এইভাবে আর কি প্রত্যেকে ভিজুয়াল
এটা আর্টিস্টের পক্ষেই সম্ভব অবশ্য, কারণ তার দেখার একটা নির্দিষ্ট ফিলোসফি আছে। হ্যাঁ, এই দেখার দর্শন থেকে এগুলো বেরিয়ে আসে। সেই জন্যই তারা নিজেদের ভিজুয়াল আর্টিস্ট বলছেন। তার মানে পিওর ফটোগ্রাফার এরকম ভাবে কিছু আলাদা করে বলা যায় না এখনকার দিনে। না না, খুব আস্তে আস্তে ক্রমাগত কমে আসছে। আর এটাও খুব সত্যি কথা। সাপোজ ইনফরমেশন ক্যারি করে মুভি অনেক বেশি। একটা লোক ডাইরেক্টলি আমার সামনে দাঁড়িয়ে দণ্ডকারণ্যর ওই ভায়োলেন্সের এভিকশনের কথা বলছে, সেটা আমি মুভি ফর্মে তার মুখ থেকে শুনছি। এটা যতটা বিশ্বাসযোগ্য, আবার সেই লোকটি জাস্ট একটা বাড়ির বারান্দায় বসে আছে, একটা স্টিল পিকচার, আমি নিচে ক্যাপশনে লিখছি ইনি আমাকে এই বলেছেন, সেটার বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক কম। ন্যাচারালি যেটা ঘটেছে, একজন উইটনেস যখন সেটা বলছেন, তিনি মানে সবাক এবং সচল চিত্রে যেটা বলছেন সেটা সবসময় বেশি। দ্যাটস ওয়াই ফটোগ্রাফার এখন দুটো পাঞ্চ করেন, কারণ তিনি ভিজুয়ালি যেটা দেখছেন স্টিল ইমেজে, সেটা তিনি নিজের মতো করে তোলেন। দেখবে তারা যারা এই দুটো মিক্সড মিডিয়ায় যায়, তারা করে কি হচ্ছে, তাদের ছবি স্টিল ফ্রেমগুলো কিন্তু যথেষ্ট রিয়ালিটি বর্জিত, বিকজ তারা সেখানে রিয়ালিটিটাকে দেখায় না। যেটা রিয়েল সেটা তো আমার ওই ক্লিপিংয়েই আছে, দেখানোর দরকার নেই, দ্য প্রুফ ইজ দেয়ার। এবার আমি যেটা দেখছি সেটাকে আমি স্টিল ইমেজের মাধ্যমে আমার মতো করে তুলে যাই। হ্যাঁ, সারিয়ালিজম, এই দুটোকে এই জন্য এরা মিক্স করে। আর এই ব্রডওয়ে টার্মিনোলজি মানে একজন, মানে ধরুন একজন আর্টিস্টই বলছি, কেমন এটা একটা হোল সার্কেল। তো একজন বলে যে আই এম আ ফটো জার্নালিস্ট, কেউ বলে যে আই এম আ ডকুমেন্টারি ফটোগ্রাফার, কেউ ভিজুয়াল আর্টিস্ট। এইভাবে নিজেদেরকে আলাদা আলাদা করে ভেঙে নেওয়াটা না, এটা নিজেরাই নিজেদের ভাঙছে বেসিক্যালি। হ্যাঁ, একজন কাজের পরিপ্রেক্ষিতে হ্যাঁ, কিছু নেই, একজন ফটোগ্রাফার যখন ক্যামেরাটা ধরছে, ঠিক আছে, তখন বেসিক্যালি প্রাইমারিলি ইজ আ ফটোগ্রাফার। এবার সেটা জার্নালিজম হলো না, মানে বাকি যে সাব ডকুমেন্টারি হলো, সেটা নিয়ে হি শুড নট বি বদার্ড। ফটোগ্রাফার, আমি একটা ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলেছি। এবার সে যদি নিজেই নিজেকে ভিজুয়াল আর্টিস্ট বলে, দিস ইজ ভেরি প্যাথেটিক, বিকজ আদৌ সেটা আর্ট কিনা সেই বিচার আমি নিজেই করবো কেন? তার তো তাহলে দর্শকের তো কোনো ইয়েই থাকছে না, রোল থাকছে না। আর সেকেন্ডলি আর্ট ব্যাপারটা নিয়ে মানে আমার চিরকালই মনে হয়েছে যে এই প্রশ্নটাই খুব অবান্তর, বিকজ আর্ট জিনিসটার তো কোনো সংজ্ঞা হয় না। আর সেকেন্ডলি আর্ট হচ্ছে না এটা কেউ বলতে পারে না, সময়ও বলতে পারে না। হ্যাঁ, এবং আমি যদি গোটা পৃথিবী জুড়ে 5000 এক্সপার্টকে দাঁড় করাই, একটা ছবি দেখিয়ে বলো এই দেখো তো এটা আর্ট না আর্ট নয়, তাদের মধ্যে 2500 বলবে আর্ট, 2500 বলবে আর্ট নয়। সুতরাং এই নিয়ে সবসময় দ্বিধা চলবে। হ্যাঁ, এবং ফটোগ্রাফারদের মানে আমার যেটুকু মনে হয়, ফটোগ্রাফারদের তারা আর্ট হচ্ছে না এই অবান্তর প্রশ্নটাই মাথা থেকে বার করে দেওয়া উচিত।